সকলকে অনেক শুভেচ্ছা। মেটালিক ইডি কারেন্ট টেস্ট কিভাবে করা যায় সে সম্পর্কে আজকে বলবো। মেটাল ইডি কারেন্ট টেস্ট একটি নন ডিস্ট্রাকটিভ পদ্ধতি। এর সাহায্যে পরিবাহী ধাতব পদার্থের পৃষ্ঠ ও উপপৃষ্ঠের ত্রুটি যেমন ফাটল বা ক্ষয় শনাক্ত করতে ব্যবহৃত হয়। এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ব্যবহার করে, যেখানে একটি কয়েল দ্বারা সৃষ্ট পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ধাতুতে ইডি কারেন্ট তৈরি করে। এই ইডি কারেন্টের পরিবর্তন বিশ্লেষণ করে বিভিন্ন ত্রুটি শনাক্ত করা যায়। যেমন একটা প্রবের কয়েলের মধ্য দিয়ে এই ইডি কারেন্ট তড়িৎ প্রবাহ প্রবাহিত করে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়। যখন এই চৌম্বক ক্ষেত্রটি ধাতব বস্তুর কাছে আনা হয়, তখন তড়িৎ চৌম্বকীয় আবেশের মাধ্যমে ধাতুর মধ্যে ইডি কারেন্ট তৈরি হয়। ধাতুর মধ্যে কোনো ফাটল, গর্ত বা অন্য কোনো ত্রুটি থাকলে ইডি কারেন্টের প্রবাহে বাধা সৃষ্টি হয়, যা প্রবের বৈদ্যুতিক প্রতিবন্ধকতার পরিবর্তন ঘটায়। এর ফলে এই প্রতিবন্ধকতার জন্য এর যে রেজাল্ট সেটা বিশ্লেষণ করে বিভিন্ন ত্রুটি শনাক্ত করা সম্ভব হয়। যেমন পৃষ্ঠতল ও উপপৃষ্ঠের ফাটল বা গর্তের মতো ত্রুটিগুলো শনাক্ত করা যায়। এছাড়া ধাতুর পুরুত্ব পরিমাপ করা যায়, যে আমরা কোনো প্র্যাকটিক্যালি যে কোনো এই যে টিউব বা পাইপ যেগুলোর মধ্যে ফ্লো হয়, সেগুলোর যে পুরুত্ব কত আছে, সেটা ক্ষয় হয়েছে কিনা সেটা নির্ণয় করা সম্ভব হয়। ধাতুর পরিবাহিতা, হার্ডনেস এগুলোও নির্ণয় করা যায়। এটি একটি অধ্বংসাত্মক পদ্ধতি, অর্থাৎ পরীক্ষা করার সময় এর কোনো ক্ষতি সাধন হয় না, এজন্য এটি বেশ উপযোগী। এটি দ্রুত এবং কার্যকর, বিশেষ করে উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন সংকর ধাতু পরীক্ষা করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল উৎপাদনে, এরোস্পেস, জাহাজ নির্মাণ, এছাড়া কেমিক্যাল প্ল্যান্ট এগুলোতে ব্যবহৃত হয়ে থাকে এইসব টেস্টগুলো। ইডি কারেন্ট টেস্ট প্রায় প্রতি 3 থেকে 5 বছর অন্তর অন্তর এটা করা হয়ে থাকে। এগুলো বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল পারপাজে বিভিন্ন পাইপ বা টিউবের পুরুত্ব বা অন্য কোনো ক্ষতি হয়েছে কিনা সেগুলোর ক্ষেত্রে এগুলো পরীক্ষা করা হয়ে থাকে। ইডি কারেন্ট টেস্টটি আংশিক ফেরোম্যাগনেটিক পদার্থ যেমন নিকেল অ্যালয়, ডুপ্লেক্স অ্যালয়, এছাড়া পাতলা ফেরোম্যাগনেটিক পদার্থ যেমন ফেরিটিক, ক্রোমিয়াম, মলিবডেনাম, স্টেনলেস স্টিলের উপর ব্যবহৃত হয়ে থাকে। আর এটি যেহেতু ধাতুর ক্ষতি করে না, কোনো অপচয় ছাড়াই সম্পূর্ণরূপে এটি টেস্ট করা যায়। আর এটি দ্রুত এবং প্রক্রিয়াটিও অনেক দক্ষতার সাথে নির্ণয় করা যায়। আর ইডি কারেন্টের ক্ষতিকর তেমন দিক নেই, তবে ইডি কারেন্ট যখন বৈদ্যুতিক ডিভাইসগুলিতে অবাঞ্ছিত শক্তির ক্ষতি এবং তাপ সৃষ্টি করে, তখন তাদের ক্ষতিকারক বলে মনে করা হয়ে থাকে। যেমন ট্রান্সফর্মার এবং মোটর এসব বৈদ্যুতিক ইকুইপমেন্টে যখন এই ইডি কারেন্ট প্রবাহিত হয়, তখন এটা তাপে রূপান্তরিত হওয়ার ফলে অতিরিক্ত গরম হয় এবং এর ফলে কিছুটা ক্ষতি হতে পারে বা আয়ুষ্কাল হ্রাস পেতে পারে। অনলাইন মেটাল ইডি কারেন্ট টেস্ট করার জন্য এর নির্দিষ্ট ইকুইপমেন্ট রয়েছে। এই ইকুইপমেন্ট কম্পিউটারাইজড, এটার সাথে এই কেবল কানেক্টেড সেন্সর রয়েছে। এই সেন্সরগুলো আবার ক্যালিব্রেশন করতে হয়, কারণ এই সেন্সরগুলোর সাহায্যে আমরা এই মেটালের ডিফেক্টিভ এগুলো আমরা মেজার করতে পারি। কাজে স্ট্যান্ডার্ড যে টিউবের মধ্যে, এখানে আমরা যেহেতু টিউবের থিকনেস মেজার করব, যে এর থিকনেসটা ইরোশনে বা করোশনে এর ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা বা এর ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা, সেজন্য আমাদের স্ট্যান্ডার্ড যে মেজারমেন্টের টিউব রয়েছে সেটার মধ্যে আমাদের এই সেন্সরগুলো প্রেস করে এটার সাথে আমরা কম্পিউটারাইজড ইনপুট দিয়ে সেটা আমরা ক্যালিব্রেট করে নিব। অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের যে মেজারমেন্ট রয়েছে, যে সেন্সর ক্যালিব্রেশনের জন্য টিউব, সেই টিউবগুলোর কিন্তু স্ট্যান্ডার্ড, তার অনুপাতে এই মেজারমেন্ট হবে। যদি আমি এই সেন্সরটা দেখা গেল যে আমি 25 মিলিমিটার ডায়া এটা সেট করলাম, তাহলে আমার এই যে 25 মিটার ডায়ার রেশিও অনুসারে আমি এই সেন্সরটা যে টিউবের মধ্যে দিব, তার রেসপেক্টে রেজাল্ট দিবে। এবং এই রেজাল্টটা আমরা নেওয়ার পরে এটা একটা এভারেজ রিডিং পাওয়া যায় এবং সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখা যায় এবং একই সাথে রিডিংও পাওয়া যায়। তো এই রিডিং দেখে আমরা তখন বুঝতে পারবো যে এটা সঠিক আছে কি না। আর এই রিডিংগুলো
এটা প্রত্যেকটা টিউবের মধ্যে আমরা এই যে সেন্সর উপর থেকে নিচ পর্যন্ত প্রবেশ করানো হচ্ছে এবং এর ভিত্তিতে আমরা কিন্তু গ্রাফিক্যাল যে রিডিংটা পাচ্ছি, এর যে স্পেসিফিক কোন পয়েন্টে এর ডিফেক্ট আছে বা এর থিকনেসটা কোন পয়েন্টে কমেছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারি। এই যে এখানে আমাদের সেন্সরটা আছে কেবলের মাধ্যমে একবারে টিউবের উপর থেকে এর নিচ পর্যন্ত প্রবেশ করানো হচ্ছে এবং প্রবেশের সময় এটা একটা নিউমেটিক প্রেস মেশিন আছে, এই প্রেস মেশিনটার সাহায্যে এটা প্রেস করে টিউবটা দেওয়া হচ্ছে, মোটরাইজড এটা। আবার এই যে যখন অপর দিকে সুইচ প্রেস করা হচ্ছে তখন কিন্তু টিউবটা উপর থেকে সেন্সর সহ বের হয়ে আসছে। এখানে প্রায় 2100 টিউব আছে। এটা ধাপে ধাপে সবগুলো টিউবই এখান থেকে টেস্ট করা হয়, অর্থাৎ এক একটা টিউবের মধ্যে আমাদের যে এই সেন্সর ক্যালিব্রেটেড সেন্সরগুলো এখানে প্রবেশ করিয়ে তার আলোকে এখানে যে গ্রাফিক্যাল আউটপুটটা পাওয়া যায়, এরই ভিত্তিতে এখান থেকে বোঝা যায় যে সেই টিউবের সার্বিক অবস্থা এবং সেটা চেঞ্জ করতে হবে কিনা বা যদি পরিবর্তন হয় ব্লক করতে হবে কিনা এই গ্রাফিক্যাল যে ডিসপ্লে আছে বা এই আউটপুট দেখেই ডিসিশন নিতে হয়। এখানে কাজ শুরুর পূর্বে যে সেন্সরটা আমি টিউবের ভিতরে প্রবেশ করাবো, এটা প্রবেশ করে দেখা হয় যে এটার লেন্থটা কতটুকু। এই লেন্থ অনুসারে সেন্সরের যে কেবলটা থাকে সেই কেবলে সেখানে একটা মার্কিং করা হয়, অর্থাৎ আমার যে সেন্সরটা পুরা একবার সম্পূর্ণ নিচে যাচ্ছে কিনা সেটা আমার ফিজিক্যালি দেখার জন্য এই মার্কিংটা করা হয়ে থাকে। আর এই যে এখানে আমার কম্পিউটারাইজড ডিসপ্লে, এই ডিসপ্লে দেখে আমি এখান থেকে বুঝতে পারি যে এখানে কি পজিশন, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এখানে রেকর্ড রাখা হচ্ছে এবং প্রতিটা টিউবের জন্য আলাদা আলাদা নাম্বারিং করে সেই রেকর্ডগুলো কিন্তু এখানে সেভ করা হয়। এই সেভ করা ডাটাগুলো পরে আবার এগুলো কম্পেয়ার করা হয় এবং এটা অ্যানালাইসিস করে তখন এখান থেকে আউটপুট বা ফাইনাল রেজাল্টটা বা ফাইনাল ডিসিশনটা নেওয়া হয় এবং এগুলো রেকর্ড করে লিপিবদ্ধ করা থাকে। পরবর্তী সময়ে ওভারহোলিং বা নির্দিষ্ট একটা 2 বছর বা 3 বছর পরে আবার যখন এটা টেস্ট করা হবে বা এর ইফিসিয়েন্সি কমে যাবে তখন একই পদ্ধতিতে এই যে মেটালিক ইডি কারেন্ট টেস্ট করে তখন এইটার ফাইনাল ডিসিশন কম্পেয়ার করে যদি পরিবর্তন করা হয় বা মেনটেন্যান্স কাজে প্রয়োজন হয় তাহলে এটা করা হয়ে থাকে। এই কাজ করার মুহূর্তে অনেক সময় দেখা যায় যে সেন্সরটার ডিসপ্লেসমেন্ট যদি ঠিক না থাকে অথবা অন্য কোনো কারণে আমার ডিসপ্লেটা সঠিকভাবে আসছে না, তখন কিন্তু এটা আবার পুনরায় করা হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার রিডিংটা সঠিকভাবে আমি না পাবো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আবার করা হয়। যে এখানে এক একটা টিউবের আলোকে কিন্তু এই রিডিংগুলা সুন্দরভাবে এইগুলা রেকর্ড করে রাখা হয়। প্রয়োজনে একই যে রিডিং যদি দেখা যায় যে কোনোটা একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে তখন সেটি আবার করা হয়, অর্থাৎ দ্বিতীয়বার করেও কিন্তু সেই রেকর্ডটা রাখা হচ্ছে। এবং যেগুলো একটু রিডিংটা আমার রেঞ্জের বাইরে, অর্থাৎ আমার স্ট্যান্ডার্ড রিডিং যে থাকার কথা সবগুলো মেজার করে, তো সেই রিডিংয়ের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয় অর্থাৎ ডিফারেন্সটা অনেক বেশি হয় কম বা বেশি, সেক্ষেত্রে সেটা রিডিংটা আমরা 3 বার নেওয়া হয় এখানে। সেই 3 বার রিডিং নিয়ে তারপর সেটার আলোকে এটার ফাইনাল ডিসিশনটা নেওয়া হয়ে থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।